অসুস্থ আকাশকে দেখে যেন স্তম্ভিত হয়ে গেছে তানহা। লোকটার উপর এক আকাশ অভিমান থাকলেও এখন যেন তার সবটুকু অভিমান অশ্রু হয়ে ঝরে পড়ছে। সে অনেক কথা বলতে চাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না। আকাশও নিষ্পলকভাবে তাকিয়ে আছে তার ভালোবাসার মানুষটির দিকে। আর ডাক্তার অপু তাদের দুজনের অবস্থা দেখে বুঝতে পারল দুটিতে এখনো বেশ প্রেম। তাদের আত্মা একজন আরেকজনের সাথে মিশে গেছে। তাদের মধ্যে এই মুহূর্তে থাকার কোনো মানে হয় না। তাই অপু সেখান থেকে বেরিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও তানহা, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, তোমাকে ঠকিয়েছি। মরার আগে তোমার সাথে একবার দেখা করার ইচ্ছা ছিল, তবে সেটা হবে না জানতাম, তাই শুধু কথা বলতে চেয়েছিলাম। কিন্তু দেখো বিধাতা আমাকে সুযোগ করে দিল শেষবার তোমাকে দেখা। তানহা বলল, এসবের মানে কি আকাশ? তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে? কেন আমাকে এসব কিছু জানাওনি? আমি তোমাকে খুব ভালোবাসি তানহা, তবে তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো। তাই আমি যদি তখন তোমাকে এই রোগের কথা বলতাম, তুমি কখনোই আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করতে চিন্তা করতে না। আজ তোমাকে নতুন বউয়ের সাথে দেখে খুব ভালো লাগছে, কিন্তু এটাও খারাপ লাগছে ভেবে যে তোমার বাবার কাছে আজকে আমি হয়তো আরো অপরাধী হয়ে গেলাম, কারণ আজও আমি তোমাকে বিয়ের আসর থেকে আসতে বাধ্য করেছি, তাই না? তোমার হবুবার হয়তো আগের জনের মতো তোমার বাবাকে ভুল বুঝবে। এমন সময় নার্স এসে দাঁড়ালে তানহা অবাক হয়ে গেল। এটা সেই মেয়েটা যাকে সে তার স্বামীর সাথে বিছানায় দেখেছিল। ও আমার স্কুল ফ্রেন্ড আয়েশা, এখানে ট্রিটমেন্ট নিচ্ছিলাম, ওর সাথে দেখা হয়ে গেল। আর ওকে বিষয়টা শেয়ার করাতে সব শুনে ও আমাকে হেল্প করতে রাজি হয়। আয়েশা বলল, যা করেছি ওর কথাতেই করেছি, আমার উপর রাগ করে থাকবেন না। এখন আপনি একটু বাইরে যান, ওর রেস্টের প্রয়োজন নেই। তানহা একবার আকাশের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। বাইরে আসতে দেখলো অপু নেই। অপুর চেম্বারটা তানহা চিনত, তাই সেদিকেই গেল। চেম্বারে গিয়ে দেখলো অপু মনমরা হয়ে বসে আছে। তানহাকে দেখে বেশ স্বাভাবিক হয়ে বলল, কথা হলো, এতদিন পর দেখা হয়েছে, আর একটু কথা বলে আসতে পারতে। তুমি কেন চলে এলে? আমি ভাবলাম দুটো মানুষ নিজেদের মধ্যে অনেকদিন পর অনেক দিনের জমানো ভাব আদান প্রদান করছে, সেখানে আমি থেকে কি করব? মানে কাবাবের হাড্ডি হয়ে লাভ নেই, তাই না? অপু বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু সে নিজেই জানে। তানহা বলল, বাবা মা টেনশন করছে, আমি বাসায় যাই। অপু বলে ফেলল, আমি কি তোমার সাথে যাব? না ঠিক আছে, আমি একাই যেতে পারবো। কথাটা বলে তানহা চলে গেল। অপু মনে মনে ভাবতে লাগলো, একটু আগেই যখন সে ফোন করেছিল তখন তানহা বলেছিল সকালে কাজীকে আসতে বলবে কিনা, কিন্তু এখন তাহলে কি আকাশকে দেখে তানহা তার সিদ্ধান্ত পাল্টে ফেলবে? ভেতরে ভেতরে অপু বেশ শঙ্কায় পড়ে গেল। সকাল 10টার দিকে তানহা তখনও বিছানায় বসে আছে। ঘুম তাকে গ্রাস করতে পারেনি। তার চোখে ভাসছে এখনো আকাশের সেই ফ্যাকাশে চেহারা। এমন সময় তার মা এসে বলল, কি রে মা, তুই এখনো বসে আছিস? কাল রাতেও ঠিক মতো ঘুমোসনি, ভোরবেলা এসেছিস, একটু ঘুমিয়ে নিতে পারতি। যাকগে, এখন আর সময় নেই, চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে দেখি। তানহা অবাক হয়ে বলল, কোথায় যাব? ও মা, মেয়ে বলে কি দেখো, একেই হয়তো বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মায়ের হাসি আর হেয়ালি কথাবার্তা এই মুহূর্তে তানহার ভালো লাগছে না। সে জিজ্ঞাসা করলো, তুমি কিসের কথা বলছো মা? তানহার মা বলল, কাল তোর বিয়েটা সম্পূর্ণ হয়নি, তাই আমরা চাচ্ছি আজকে তোর বিয়ের কাজটা শেষ করতে। সকালে তোর বাবা অপুর সাথে কথা বলেছে, সে বলল কোনো সমস্যা নেই। তানহা অবাক হয়ে দাঁড়িয়ে বলল, অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না মা। নূরজাহান বেগম এবার একটু কড়া কণ্ঠে বললেন, এটা কি ফাজলামু হচ্ছে তানহা? আগেরবার আমাদের মান সম্মান ডুবিয়ে চলে গেছিলি, এবার সবার সাথে সাই দিয়ে তুই নিজেও রাজি হয়েছিস। ইমার্জেন্সি কাজে যদি চলে যেতে না হতো তাহলে কাল রাতে তোদের বিয়েটা হয়ে যেত, তাই না? তাহলে এখন কি সমস্যা? তানহা বলল, আমি এখন এই মুহূর্তে বিয়ে করতে পারছি না মা, এখন আমার সেই মন মানসিকতা কিছুই নেই। তানহার মা বিরক্ত হয়ে বলল, সব গহনা এখানে রাখা আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। তানহা একবার ভেবেছিল তার মাকে সবকিছু খুলে বলবে, কিন্তু কিছু বলার আগেই তিনি চলে গেলেন। এদিকে তানহার বাবা আদিল সাহেব বিয়ের জন্য ঘরে লোক দিয়ে আলোকসজ্জা করেছেন। সবকিছু তার মন মতো হওয়া চাই। মেয়ের বিয়েতে কোনো কিছুই তিনি কমতি রাখতে চান না। এমন সময় নূরজাহান বেগম তার স্বামীর কাছে গিয়ে বললেন, একটু কথা আছে। হ্যাঁ বলো, এখানে না, আড়ালে এসো। তিনি স্বামীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে বললেন, তোমার মেয়ে আবার বেঁকে বসেছে। মানে এসব তুমি কি বলছো? আমি জানি না কি হয়েছে, তবে তোমার মেয়ে বলছে এখন নাকি বিয়ে করতে পারবে না। আদত সাহেব অবাক হয়ে বললেন, কাল রাতে তো বিয়ে হয়ে যাচ্ছিল, তখন ওভাবে গুরুত্বপূর্ণ কাজে যদি যেতে না হতো তাহলে এতক্ষণে তো বিয়ে হয়েই যেত। আমিও তোমার মেয়েকে একই কথা বলেছি। সকালবেলা যখন এসেছিল তখন রুমের ভেতরে আমি কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম। অপুর সাথে কিছু হলো না তো? আব্দুল সাহেব চিন্তা করে বললেন, অপুর সাথে যদি কিছু হতো তাহলে অপু আমাকে জানাতো, আর তাছাড়া ও তো বিয়ে করতে আসছে, আমাকে তো কোনো সমস্যার কথা বলেনি। এক রাতের মধ্যে এভাবে সিদ্ধান্ত বদলে ফেলবে, এটা তো হতে পারে না। ও পেয়েছেটা কি? বারবার এভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। আজ যদিও বিয়ে না করে তাহলে কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো আজকে। এদিকে নার্স আয়েশা বলল, খাওয়া দাওয়া এত কম করলে হবে? প্রতিদিন 2টো করে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এ 2টি ইঞ্জেকশন ঠিক মতো
কাজ করতে হলে খাওয়া দাওয়া করতে হবে, বুঝলি? তোর জন্য এখন ইনজেকশনগুলো খুব গুরুত্বপূর্ণ। কোনোভাবে একটাও যদি মিস হয়ে যায় তাহলে আল্লাহ না করুক একটা ভালো মন্দ কিছু হয়ে যাবে। আকাশ বলল, কি ব্যাপার, এ সময় তুই ইনজেকশন দিতে আসলি? আমাদের ডাক্তার কোথায়? নার্স ইনজেকশন রেডি করতে করতে বলল, ওনার কি এখন আসার সময় আছে? কাল রাতে তোর জন্য বিয়েটা হয়নি, আজকে গেছে বিয়ের কাজটা শেষ করতে। যাক, ভালোই হলো। আচ্ছা, পাত্র দেখতে কেমন রে? আয়েশা থমকে গেল। কি হলো, থেমে গেলি কেন? বল না, পাত্র দেখতে কেমন? আয়েশা কি বলবে বুঝতে পারছে না। আকাশ বুঝতে পারলো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তাই সে বলল, তোকে বলতেই হবে পাত্রীকে, এভাবে চুপ করে আছিস, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, বল। আয়েশা কোনোভাবে বলল, পাত্রী আর কেউ না, তোর তানহা। কথাটা শুনে অবাক হয়ে গেল আকাশ, তবে পরক্ষণেই খুশি হলো এটা ভেবে যে মেয়েটা নতুন করে জীবন শুরু করছে তাহলে। আর ডাক্তার অপু মানুষটা ভালো, নিশ্চয়ই তানহাকে অনেক ভালো রাখবে। তখনই আকাশের মোবাইলটা বেজে ওঠে। আয়েশা বলল, তোকে তানহা ফোন করেছে। আকাশ রিসিভ করতেই ওপাশ থেকে তানহা বলল, আকাশ, আমার খুব একা লাগছে, তোমাকে ছাড়া আমি কি করব বুঝতে পারছি না। বাবা মা আমার সাথে অপুরাজকে বিয়ে দিচ্ছে, কাল হয়তো আমি বিয়েটা করেই ফেলতাম, কিন্তু আজকে তোমাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না। আকাশ, তুমি আমার কাছে কিভাবে আসবে বুঝতে পারছি না। সবাই আমাকে চোখে চোখে রাখছে, সবাই ভাবছে আমি পালিয়ে যাব। নার্স তখন আকাশকে ইনজেকশন পুশ করতে যাচ্ছিল, আর তখনই কান থেকে মোবাইলটা নামিয়ে আকাশ আয়েশার হাত ধরে ফেললো। আয়েশা অবাক হয়ে তাকালে আকাশ মাথা নাড়ল। পাত্রকে নিয়ে আদিল সাহেব বসলেন সোফায়। আঙ্কেল, তানহা কি বিয়ে করতে রাজি হয়েছে? আদিল সাহেব প্রথমে ভাবলেন বিয়ে না করতে চাওয়ার ব্যাপারটা অপু কিভাবে জানলো। না না বাবা, সেরকম কোনো ব্যাপার নেই তো। অপু মনে কিছুটা স্বস্তি পেয়ে ভাবলো, তার মানে তানহা এখনো তাকে বিয়ে করতে রাজি আছে। এদিকে আয়েশার হাত চেপে ধরায় সে বলল, কি ব্যাপার, তুই এমন করছিস কেন? এই ইনজেকশন আমার শরীরে দরকার নেই। মানে, তুই জানিস এর ফল কি হতে পারে? একটা ইনজেকশনের টাইম মিস হয়ে গেলে তোর ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে, জানিস? আকাশ বলল, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আজকে আমি যদি আমার প্রাণ বিসর্জন না দেই তাহলে আমার তানহা তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে না। বলেই সে আয়েশাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। ওদিকে তানহা মাথা নিচু করে বসে আছে। মায়ের চাপাচাপিতে তাকে বিয়ে করতে বসতে হয়েছে। তারপরও কিন্তু সে জিদের বসে কোণের সাজ নেয়নি। অপু খেয়াল করল কাল বিয়ের আগ মুহূর্তে অত্যন্ত প্রজ্জ্বল হাসি খুশি ছিল, আজ তার মুখে একটুও হাসি নেই। কাজী কবুল বলতে বললে মেয়েটা চুপ করে রইল। ওদিকে কেবিন থেকে বাহিরে বেরিয়ে এসে আকাশ মনে মনে বলল, আমি ধীরে ধীরে এইভাবে নিজেকে শেষ করে দিব। আমি যদি বেঁচে থাকি আমি জানি তুমি কখনোই অপুর সাথে সংসার করতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তানহা কি পারবে আকাশকে ভুলে বিয়েটা করে ফেলতে? আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথম পর্বটি যারা দেখেননি অবশ্যই দেখার অনুরোধ জানাচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।